ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। সামনে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট, পরীক্ষার কথা মাথায় রেখে আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 থেকে বাষ্পমোচন বা প্রচ্ছদনকে নিয়ে। এখন এই বাষ্পমোচন বা প্রচ্ছদন জিনিসটা কি তোমরা সবাই জানো মোটামুটি, যে গাছেরা বাষ্পমোচন করে, তাই তো? পাতার সাহায্যে জলকে বাষ্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করে। এখন গাছেরা এটা কেন করে? গাছেরা আসলে প্রয়োজনের অতিরিক্ত জল মাটির থেকে শোষণ করে বাষ্পাকারে তারা ত্যাগ করে। এর পিছনে কিন্তু বিভিন্ন রকম কারণ আছে। যেমন বাষ্পমোচন না হলে কিন্তু গাছের দেহ শীতল থাকবে না, বা গাছেরা মাটির থেকে জলও শোষণ করতে পারবে না। সেটা পরবর্তীকালে তোমরা জানতে পারবে, নেক্সট ক্লাসে তোমরা জানতে পারবে। আজকে শুধুমাত্র বাষ্পমোচন বা প্রচ্ছদন নিয়ে আলোচনা করব। এখন চলো জেনে নিই কাকে বলে বাষ্পমোচন। যে জৈবিক পদ্ধতিতে উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বায়বীয় অংশের মাধ্যমে বাষ্পাকারে পরিবেশে নির্গত হয় তাকেই বলা হয় বাষ্পমোচন বা প্রচ্ছদন। আর একবার বলছি, যে জৈবিক পদ্ধতিতে উদ্ভিদ দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে বায়বীয় অংশের মাধ্যমে, অর্থাৎ বায়বীয় অংশ বলতে সবুজ পাতা হতে পারে, সবুজ কাণ্ড হতে পারে, এর মাধ্যমে পরিবেশে মুক্ত হয় তাকে বলা হচ্ছে বাষ্পমোচন বা প্রচ্ছদন। এখন চলো জেনে নিই যে এই বাষ্পমোচন প্রক্রিয়াটি উদ্ভিদ দেহের কোথায় কোথায় ঘটে। 3টি জায়গায় ঘটে। সেই জায়গাগুলো হলো পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং কিউটিকেল। তা প্রথমটা চলো পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচন ঘটে সেটা সম্পর্কে জেনে নিই। পাতার পৃষ্ঠতলে একটু দেখাই, এটা একটি পাতা, এটা এর যে পৃষ্ঠতল অর্থাৎ পেছন দিকটা, এই পৃষ্ঠতলে না অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যাদেরকে বলা হয় পত্ররন্ধ্র। খালি চোখে কিন্তু দেখা যায় না, বুঝেছো তো? অর্থাৎ পাতার পৃষ্ঠতলে অসংখ্য অতি ক্ষুদ্র ছিদ্র থাকে, যাদেরকে বলে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদেরা তার প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে পরিবেশে ত্যাগ করে। দিনের বেলায় এই পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচন ঘটে তাকেই বলা হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। এই পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু উদ্ভিদ দেহের বেশিরভাগ বাষ্পমোচনটা ঘটে, অর্থাৎ বেশি পরিমাণে বাষ্পমোচন কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। মোট বাষ্পমোচনের 80 থেকে 90 অর্থাৎ 80 to 90% জল কিন্তু পরিবেশে নির্গত হয়। পরেরটি চলে আসছে, চলো লেন্টিকিউলার বাষ্পমোচন। এখন এই লেন্টিকিউলার অর্থাৎ লেন্টিসেল জিনিসটা কি? উদ্ভিদের কাণ্ডে বিন্দুর মতো যে লেন্সের মতো অংশটি থাকে তাকেই বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে যে বাষ্পমোচন ঘটে তাকেই বলা হয় লেন্টিকিউলার বাষ্পমোচন। এখন এই লেন্টিকিউলার বাষ্পমোচনে মোট বাষ্পমোচনে অর্থাৎ মোট যদি 100 অর্থাৎ 100% জল নির্গত হয়, তার মধ্যে মাত্র 0.1% অর্থাৎ 0.1 ভাগই হচ্ছে এই লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন হয়। অর্থাৎ বুঝতেই পারছো এটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, এর মাধ্যমে কিন্তু উদ্ভিদ দেহে খুব কম পরিমাণে বাষ্পমোচন হয়। লাস্ট চলে আসছে আমরা কিউটিকিউলার বা ত্বকীয় বাষ্পমোচন। কিউটিকল, এই কিউটিকল জিনিসটা কি এটা দেখিয়ে দিই তোমাদের। দেখো এই পাতার উপরিতলে একটু তেলতেলে টাইপের না, দ্বিবীজপত্রী পাতার উপরের দিকটা দেখবে একটু তেলতেলে, অর্থাৎ মোম জাতীয় একটি পদার্থের আবরণ আছে, এটাকে বলা হয় কিউটিকল। এই কিউটিকলের কাজ কি জানো? বাষ্পমোচন আটকানো, অর্থাৎ বাষ্পমোচন যাতে না হয় সেটা আটকানো কিউটিকলের কাজ। কিন্তু এই কিউটিকলের মাঝে মাঝেও কিন্তু অনেক ফাটল থাকে, যে ফাটল দিয়েও কিন্তু বাষ্পমোচন ঘটে। এই ধরনের বাষ্পমোচনকে বলা হয় কিউটিকিউলার বাষ্পমোচন বা ত্বকীয় বাষ্পমোচন। মোট বাষ্পমোচনের 3 থেকে 10 বাষ্পমোচন, অর্থাৎ 3 থেকে 10 জল এই পদ্ধতিতেই পরিবেশে নির্গত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো উদ্ভিদ দেহের 3টি জায়গা থেকে কিভাবে বাষ্পমোচন সংঘটিত হয়। আরেকবার একটু মনে করে দিই, কি বলতো না, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, লেন্টিকিউলার বাষ্পমোচন এবং আরেকটা কি না কিউটিকুলার বাষ্পমোচন। এবার চলো জেনে নিই যে প্রধান কয়েকটি বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্ত সম্পর্কে। প্রথমটি হলো তাপমাত্রা। পরিবেশে যদি তাপ বাড়ে, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে বাষ্পমোচনের হার কিন্তু বৃদ্ধি পায়, কারণ উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখার প্রয়োজন হয়। আর যদি তাপমাত্রা কমে তাহলে বাষ্পমোচন কিন্তু কমে। আবার বায়ুর আর্দ্রতা অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বা বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু বাষ্পমোচনের হার কমে যায়। আর বাষ্পমোচন তখনই বাড়ে যখন আপেক্ষিক আর্দ্রতা কমে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ যদি বাতাসে কম থাকে, সেক্ষেত্রে কিন্তু বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। এবার বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ যদি বৃদ্ধি পায় তখন কি হয় জানো না, বায়ুপ্রবাহের ফলে যে বাতাসে জমে থাকা জলীয় বাষ্প সেটা কিন্তু অপসারিত হয়, অর্থাৎ সরে যায়। আর জলীয় বাষ্প অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে তোমরা তো জানোই যে বাষ্পমোচনের হার কিন্তু বাড়ে। কিন্তু আবার যদি অতিরিক্ত হারে বায়ুপ্রবাহ ঘটে, অর্থাৎ ঝড় বা এইরকম কিছু
বা খুবই জোরে বাতাস প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে পত্ররন্ধ্র কিন্তু বন্ধ হয়ে যায়, তার ফলে বাষ্পমোচনের হার কমে। লাস্ট হলো পাতার গঠন। পাতার আকৃতি যত বড় হবে, হ্যাঁ, অর্থাৎ ক্ষেত্রফল যত বড় হবে তার মধ্যে তত সংখ্যক পত্ররন্ধ্র থাকবে, অর্থাৎ বেশি পরিমাণে পত্ররন্ধ্র থাকবে, আর বেশি পরিমাণে পত্ররন্ধ্র থাকা মানেই বাষ্পমোচনের হার বেশি হবে। আবার ছোট পাতা যেগুলো, ছোট পাতার মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যা কিন্তু কম থাকে, অর্থাৎ কম পত্ররন্ধ্র থাকার জন্য ছোট পাতাতে অবশ্যই বড় পাতার থেকে কম পরিমাণে বাষ্পমোচন ঘটবে। এই বাষ্পমোচন চ্যাপ্টার বা প্রস্থাদন চ্যাপ্টার থেকে একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। প্রশ্নটি কি জানো? প্রশ্নটি হলো, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়? আরেকবার বলছি, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়? একটু মজার না কথাটা? প্রয়োজনীয় আবার ক্ষতিকারক, একটু অদ্ভুত লাগছে না শুনতে? তাহলে উত্তরটা চলে জেনে নিই। গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হওয়ার জন্য মাটিতে কিন্তু জলের পরিমাণ কম থাকে। এই সময় অতিরিক্ত বাষ্পমোচনের ফলে, অর্থাৎ কেন অতিরিক্ত বাষ্পমোচন হয়? কারণ প্রচণ্ড গরমে উদ্ভিদ তার দেহকে শীতল রাখার সবসময় চেষ্টা করে, সেই জন্য সে করে কি, অতিরিক্ত বাষ্পমোচন করে। এই অতিরিক্ত বাষ্পমোচনের ফলে জলের ঘাটতি দেখা দেয়, অর্থাৎ মাটিতে তো জলের পরিমাণ কম আছে। এরকম অবস্থায় উদ্ভিদেরা কিন্তু মাটি থেকে জল শোষণ করতে পারে না, এদিকে পাতা বা সবুজ কাণ্ড থেকে প্রচুর পরিমাণে জল বাষ্প আকারে নির্গত হয়, ফলে উদ্ভিদ কী হয় না, নেতিয়ে পড়ে। এই নেতিয়ে পড়ার ঘটনাটাকে বলা হয় উইল্টিং। এইরকম অবস্থা যদি দীর্ঘক্ষণ ধরে চলতে পারে তাহলে উদ্ভিদের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে আরেকবার বলছি, গ্রীষ্মকালে মাটিতে জলের পরিমাণ কম হওয়ার জন্য এবং অতিরিক্ত বাষ্পমোচনের ফলে উদ্ভিদ নেতিয়ে পড়ে, যাকে উইল্টিং বলে। এই ঘটনা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে বর্ণনা করেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। প্রশ্নটি হলো, তাপমাত্রা বাড়লে বাষ্পমোচনের হার বাড়ে না কমে? আরেকবার বলছি, তাপমাত্রা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বাড়ে না কমে? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। সবাই তোমরা ভালো থাকো, দেখাবে এবার নেক্সট ভিডিওতে।